সারা দেশ তোলপাড় সংস্কার আর জুলাই সনদ নিয়ে। এরই মধ্যে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স বা সামরিক গোয়েন্দাদের একটি উচ্চ পর্যায়ের টিম বাংলাদেশ সফর করে গিয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এমন বৈঠক নিয়মিত ঘটনা হলেও পরিস্থিতির কারণে ভারতের এমআই টিমের এমন সফর বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সফরটি এমন এক সময় হয়েছে যখন ঢাকা ও দিল্লির সম্পর্কে গত 1 বছরেরও বেশি সময় ধরে চলছে টানাপোড়েন। আবার এর ঠিক পরপরই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনির্ধারিত সফরে দেখতে গিয়েছেন বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিগুলো ভারতের চিকেন নেকের সাথে একেবারে লাগোয়া। প্রশ্ন হলো, ভারতীয় এমআই টিমের বাংলাদেশ সফর এবং তার পরপরই জেনারেল ওয়াকারের হঠাৎ সীমান্তবর্তী জেলার পরিত্যক্ত বিমানবন্দর দেখতে যাওয়ার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? যদিও দুটি বিষয় নিয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে সেনাপ্রধানের এই পুরনো বিমান ঘাঁটিগুলোর পরিদর্শনে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। গত 8 অক্টোবর থেকে বাংলাদেশের সেনাবাহিনী নতুন করে আলোচনা শিরোনাম হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3টি মামলায় বর্তমান ও সাবেক মিলিয়ে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়, এর মধ্যে কর্মরত 15 জন সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এরপর আইসিটির প্রসিকিউশন টিমের পক্ষ থেকে নানা বক্তব্য দেওয়া হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে আর কিছুই বলা হয়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে সরকার ঘোষণা করেছে। গণমাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছিল। প্রসিকিউশনের মতকে সমর্থন করে এমন পক্ষের দাবি হলো 15 সেনা কর্মকর্তাকে সিভিল প্রশাসন বা পুলিশের কাছে হস্তান্তর করা। অন্য পক্ষটির বক্তব্য হলো, ফৌজদারি বিচারের দর্শন হলো অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, কিন্তু আইনের সংশোধন করে অভিযোগ প্রমাণের আগেই চাকরিচ্যুত করার অর্থ হলো প্রসিকিউশন বা তদন্ত দল নিজেই বিচারক হয়ে যাওয়া। এই ইস্যুতে যে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সেটিও এক ধরনের ওপেন সিক্রেটের বিষয় হয়ে যায়। বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিরক্ষা বাহিনীর সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের কথাটি তুলে ধরেন। সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব আছে এমন ফিসফাস নির্বাচন ও করিডোর ইস্যু যখন থেকে আলোচনায় আসে তখন থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু সালাউদ্দিন আহমেদই প্রথম কোনো রাজনীতিবিদ যিনি একেবারে অধ্যাপক ইউনূসের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন। এমনকি অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটি করেননি। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ দায়েরের ইস্যুটি আলোচনায় আসার পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জনসম্মুখে আসতে দেখা যায়নি। এর মধ্যে তার দুটি দেশে সফরে যাওয়ার কথা ছিল, একটি হলো সৌদি আরব, অন্যটি ভারত। 14 অক্টোবর থেকে সেনাপ্রধানের সৌদি আরবে 4 দিনের সরকারি সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তিনি সেই সফর বাতিল করেন। এছাড়া নয়াদিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছিলেন। একটি সম্মেলন ছিল জাতিসংঘের শান্তি রক্ষা মিশন সংক্রান্ত এবং অন্যটি দক্ষিণ এশিয়ার সন্ত্রাস দমন সংক্রান্ত, যা 14 থেকে 16 অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সামাজিক মাধ্যমে নানা ধরনের অপপ্রচার থেকে নিজেকে ও বাহিনীকে দূরে রাখতে জেনারেল ওয়াকার ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশের সেনাপ্রধান ভারতে না গেলেও ভারতীয় সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ সফর করে গিয়েছেন। নর্থ ইস্ট নিউজ এবং বিডি মিলিটারির খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছে ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা দল। দলটি ছিল 3 সদস্যের। দলের নেতৃত্ব দেন একজন মেজর জেনারেল, যিনি ভারতের এমআই এর অতিরিক্ত মহাপরিচালক। তার সঙ্গে ছিলেন একজন ব্রিগেডিয়ার এবং একজন কর্নেল। তারা 14 অক্টোবর ঢাকায় এসেছিলেন। সেনা সদরের সূত্রগুলো বলছে, ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের এই সফর যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করা হয় দুপক্ষ থেকেই। দুই দেশের মধ্যকার বর্তমানে যে সম্পর্ক, তাতে এই সফর নিয়ে যাতে কোনো অনাবশ্যক বিতর্ক তৈরি না হয়, সেজন্যই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। সূত্রগুলো বলছে, ভারতীয় সেনাদলের এই সফর আগে থেকেই নির্ধারিত ছিল এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার এই সময়টাতে দেশের বাইরে থাকার কথা ছিল। ভারতীয় সেনাদলের এই সফর নিয়ে সেনা সদর থেকে 9 অক্টোবর একটি বার্তা পাঠানো হয়, যেখানে মেজর জেনারেল কুন্দর কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় এমআই দলের এই সমন্বয় সম্মেলন সফরের বিস্তারিত ছিল। ভারতীয় সেনাদল বিদায় নেওয়ার পর জেনারেল ওয়াকারুজ্জামান
বাংলাদেশের দুটি সীমান্তবর্তী জেলা লালমনিরহাট এবং ঠাকুরগাঁও যান। এই দুটি জেলায় পরিত্যক্ত দুটি বিমানবন্দর আছে। সেনাপ্রধান এই দুটি পুরনো বিমান ঘাঁটিতে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন। প্রথমেই তিনি যান লালমনিরহাট বিমানবন্দরে, এরপর দুপুরে 3টি হেলিকপ্টারে চড়ে তিনি যান ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত এয়ার স্ট্রিপে। দর্শক, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে অচল বিমানবন্দরকে সচল করা হচ্ছে, বানানো হচ্ছে বিমান ঘাঁটি। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টও একই দাবি করা হয়েছিল। তখন জোর প্রচার ছিল চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী। ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যমে দাবি করা হয় পাকিস্তানি কোম্পানিকে সাব কন্ট্রাক্টরের কাজও দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর এমন তথ্য ভাইরাল হয়েছিল। দর্শক, লালমনিরহাট বিমানবন্দরটির একটি আঞ্চলিক ভৌগোলিক গুরুত্ব আছে। এই বিমানবন্দরটি হলো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম। ভৌগোলিক দিক থেকে ভারতের উদ্বেগ মূলত শিলিগুড়ি করিডোর নিয়ে, যাকে চিকেন নেক বলা হয়। একে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের লাইফলাইন, কারণ 7 সিস্টার্স এর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালী করিডোর হলো এই চিকেন নেক। এর আশেপাশে রয়েছে 4টি দেশের সীমানা: বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটান। লালমনিরহাট বিমানবন্দর থেকে ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 160 কিলোমিটার। বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ করতে হয় এই করিডোরের গা ঘেঁষে। করিডোরের অপর সীমান্তে চীন, আছে ভুটান ও নেপাল সীমান্ত। ব্রিটিশ সরকার 1931 সালে 166 একর জায়গার উপর লালমনিরহাট বিমানবন্দরটি তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর জন্য বেশ কাজে দেয় এই বিমানবন্দরটি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ায় ব্রিটিশ সরকারের কাছে তখন এর প্রয়োজনও ফুরিয়ে গিয়েছিল। পরে তারা আর ব্যবহার করেনি। যতটুকু ইতিহাস ঘেঁটে জানা গেছে তাতে দেখা যাচ্ছে 1958 সালে এখানে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হয়েছিল। তবে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই বিমানবন্দরটি ব্যবহার করেছিল পাক বাহিনী। তারা সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। তখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরে তার বাস্তবায়ন করা হয়নি। 1983 সাল থেকে এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে বিমান বাহিনী। মিলিটারি ফার্মের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে গরুর খামার। সাম্প্রতিক সময়ের মধ্যে লালমনিরহাটের এই বিমানবন্দরে প্রথম বিমান ওঠানামা করেছিল 2019 সালের 12 মার্চ। সেদিন লালমনিরহাট বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই করতে সফলভাবে ফিক্সড উইং বিমান উড্ডয়ন ও অবতরণ করেছিল বিমান বাহিনী। দর্শক, লালমনিরহাট বিমানবন্দরের পাশে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। 2021 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিমানবন্দর চালু ও এখানে কারখানা বানানোর কথা বলেছেন। আর অনেক আগে থেকেই ভুটান এই বিমানবন্দরটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। তবে এই বিমানবন্দর সচল করার ক্ষেত্রে বড় বাধা হলো আকাশ সীমা নিয়ে জটিলতা। এর জটিলতা দূর করতে হলে ভারত, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি লাগবে। সেনা সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময়টাতে সেনাবাহিনীর জন্য খুব সংবেদনশীল। এমন সময় ভারতীয় সেনা দলের বাংলাদেশ সফর এবং সেনা প্রধানের আকস্মিক উত্তরবঙ্গে দুটি পরিত্যক্ত বিমানবন্দর দেখতে যাওয়ার সাথে কোনো সংযোগ আছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। ক্রমশ এক জটিল পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে। যদি আমি বিশ্বাস করি এবং মনে করি যে মানুষকে আশা জাগিয়ে রাখা, উৎসাহ দেওয়া, অনুপ্রাণিত করা, ইতিবাচক কথাবার্তা বলা, সেগুলো আমাদের মতো যারা আমরা কথাবার্তা বলি তাদের প্রধান কাজ। কিন্তু জোর করে সেটা করা আমার মনে হয় খুব একটা ভালো কাজ নয়। সেটা আরো জটিল করে তোলে সমস্যাকে এবং দেশবাসীকেও বা যারা আমাদের কথা শোনেন তাদেরকে বিভ্রান্ত করা হয়। আমি অনেকদিন ধরে বলছিলাম যে এই সরকারের অধীনে খুব ভালো নির্বাচন আশা করা সম্ভব নয়, উচিত নয়, এবং নির্বাচনটা আমি ফেব্রুয়ারিতে দেখি না। আমি আমার কথা থেকে একদমই সরে যাইনি। আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখি না। যদি কোনো নির্বাচন হয়ও সেটা আসলে কোনো মানদণ্ডেই একটা নির্বাচন হবে, একটা ফার্স্ট সিলেকশন হতে পারে, এবং এই নির্বাচনের ফলাফলও যেভাবে দেখছেন সেভাবে হবে মনে করবার কোনো কারণ নেই। এবং নির্বাচনের দিনেও ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কা আছে, অনেক ক্যাজুয়ালিটির আশঙ্কা আমি করি। এবং যে কথা আমি শুরু থেকেই বলছিলাম, আমি আবারও পরিষ্কার করি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি কখনো রাজনীতি করবো না। ছাত্র জীবনে করেছি, ছাত্র জীবনে ছেড়েছি। বিএনপি দিন যত যাবে তার গ্রাউন্ড সে লুজ করবে এবং তার সম্ভাবনাটা নষ্ট হয়ে যাবে।
এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটা আমার ধারণা ফলাফলের মধ্য দিয়েও প্রকাশিত হতে পারে। এর বেশি কিছু আমি বললাম না, বলাটা উচিত হবে না এখন আমার, কিন্তু আমি মনে করি যে রাজনীতিটা পরিবর্তিত পরিস্থিতি বিএনপির করা উচিত ছিল, যে সাহসটা দেখানো দরকার ছিল, যে লিডটা বিএনপির নেওয়ার দরকার ছিল, বিএনপি সেটা নিতে ব্যর্থ হয়েছে। ডাকসুতে জিতলেই কেউ জাতীয় নির্বাচনে যেতেন না, যেমন এ কথা ঠিক। 1973 নির্বাচন থেকে পরবর্তী বিভিন্ন নির্বাচনে প্রমাণিত হয়েছে, সেটা ঠিক। কিন্তু সেই 70-এর দশক, 80-র দশক কিংবা 90-এর দশক আর এই 2025 অনেক ভিন্ন। বহু বছর মানুষ ভোট দেয় না, আমরা জানি না আসলে মানুষের মাইন্ডসেটে কি ঘটছে। ফ্লোটিং ভোটারদের কথা আমরা জানি 20%, নতুন ভোটার 4 কোটি তরুণ, তাদের মাইন্ডসেট আসলে আমরা খুব ভালোভাবে জানি না। নারী ভোটাররা যারা মাত্র পুরুষদের চেয়ে 1% কম, এবং তারা যথেষ্ট এম্পাওয়ার্ড এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। অ্যাটলিস্ট তারা নিজের মতামতটা স্বামী বা সন্তান বা ভাই বা বাবা দ্বারা প্রভাবিত হয়ে সব সিদ্ধান্ত তারা নেন না। এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটা, যেমন আমি ডাকসুর কথা বলছিলাম, ডাকসু নির্বাচন হচ্ছে, রাষ্ট্র নির্বাচন প্রত্যাসন্ন, ফলাফল কিন্তু একই ধারায় যাবে বলে আমার ধারণা। এবং একই ধারায় যাবে। এখন এখানে আপনারা বলতে পারেন যে আপনি তো বলছেন যে এই নির্বাচনের ফলাফল ওটা কিছু হয় না, আবার হয়। ওই যে আমি পরিবর্তিত পরিস্থিতির কথা বললাম। আর আমি বরাবরই বলে আসছিলাম, আমার ক্যাম্পেইনটা প্রধানত ছিল যে জাতীয় নির্বাচন সবার আগে, বাকি সব নির্বাচন তার পরে। আগে আমাদের গ্রাউন্ডটা, পলিটিক্সের যে গ্রাউন্ড, সেটা সেটেল হোক, আমরা একটা স্থিতিশীলতার মধ্যে যাই। তো সেটা কেউ আসলে শোনেনি, এবং বিএনপির মধ্যে একটা ধারণা ছিল যে তাদেরকেও টাচ করতে পারবে না। বাট তাদের ঘাড়ে যে বিভিন্ন শক্তি এখন নিঃশ্বাস ফেলছে, সেটা তারা আমলে নেননি। একটা আবহ তৈরি করেছে সরকারের দিক থেকে, সেটা তৈরি করা হচ্ছে সরকার সব রাজনৈতিক দল তার সঙ্গে, একমাত্র ফ্যাসিস্টরা বাদে, মানে আওয়ামী লীগ বাদে। এবং তারা এখন জুলাই চার্টার করছেন, একটা ঐকমত্য কমিশন তৈরি হয়েছে, এবং সেই কমিশনের 3 মাসের চর্চা শেষে এখন একটা সনদ স্বাক্ষরিত হবে আগামী 17 তারিখে। প্রথম কথা হচ্ছে যে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, আমার হিসেব যা বলে অন্তত 30টি রাজনৈতিক দল এই ডায়ালগের প্রসেসের মধ্যে ছিল না, যাদেরকে ডাকাই হয়নি। আচ্ছা, 30টির মধ্যে আপনি ধরেন যে আওয়ামী লীগকে সরকারি আদেশে, নির্বাহী আদেশে তার কার্যক্রম স্থগিত করা হয়েছে, আওয়ামী লীগকে আপনি বাদ রাখলেন, বাকিরা নেই। যাদের নিয়ে চর্চা করা হয়েছে, এই ডায়ালগ হয়েছে, ধারণা করা হচ্ছে যারা সবাই মিলে এখন স্বাক্ষর করবেন, আমার ধারণা মোটামুটি বেশ কয়েকটি না হলেও অন্তত কয়েকটি রাজনৈতিক দল, 4-5-7টা হতে পারে, তারা এই সনদে স্বাক্ষর করবেন না 17 তারিখে। এবং পরিস্থিতি জটিলতা দেখেন, আমি নিজে যখন সরকারকে নিরপেক্ষ বলি না, অনেকে অসন্তোষ প্রকাশ করেছে। এখন এনসিপি বলে যে এই সরকার নিরপেক্ষ নয়, তারা উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছে, এবং উপদেষ্টাদের এক্সিট নিয়েও এনসিপি নেতারা কথা বলছেন, স্যার নাহিদ ইসলাম কথা বলছেন। বিএনপি প্রশ্ন তুলছে যে কোনো উপদেষ্টার কার্যক্রম তাদের ভালো লাগছে না, প্রশ্নবিদ্ধ, ষড়যন্ত্রের গন্ধ তারা পায়। একই কথা জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল মোম তাহের, তিনিও বলছেন। তিনি তো আরো ভয়ঙ্কর কথা বলেছেন, এই উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত, এই উপদেষ্টারা কে কি বলছেন, কার সঙ্গে কি আছে যোগাযোগ, তাদের সবকিছু রেকর্ড করা আছে এবং সময় মতো ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা যে ফোন আলাপ রেকর্ডের কথা বলি বা বিভিন্ন মিটিংয়ে এই যে লুকিয়ে অন্যের কথা ধারণ করবার কথা বলি, যেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন সমালোচনা করছিলাম, সেটা হয়ে গেছে অলরেডি। কিন্তু সেই সমালোচনার চেয়ে বড় কথা যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে অনেক কিছু রেকর্ড করা আছে, এবং সেটা তারা প্রচার করে দেবেন। সেটা প্রচার করলে আমি মনে করি যে মিস্টার আব্দুল্লাহ তাহের, অন্তত এটুকু আমি বিশ্বাস করি, আমি তাকে খানিকটা ব্যক্তিগতভাবে চিনিও, তিনি আমার সৌতেও আগে এসেছেন, অনেক আগে, তিনি মিথ্যে বলছেন না, অন্তত এই জায়গায় মিথ্যে বলছেন না। চিত্রটা কি দাঁড়াবে? তারপরে ধরেন এই যে উপদেষ্টাদের দুর্নীতির খবর যেভাবে বেরোচ্ছে নানা মাধ্যমে, নানা পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে, এবং তাদের যে পারফরমেন্স, এবং তাদের একটা বড় অংশই যে কোনো দিন আপনি বিবেচনা করলে দেখবেন দেশের বাইরে। কেন তারা দেশের বাইরে? কি তারা অর্জন করছেন? কি দেশের জন্য নিয়ে আসলেন? আমি তো বাইরের দুনিয়া থেকে দুঃসংবাদ ছাড়া কোনো ভালো সংবাদ বাংলাদেশের জুড়ে দেখি না। আর যেগুলো ভালো সংবাদ বলে প্রচার করা হয় একই স্টাইলে, আগের স্টাইলে, সেগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক। ওটা আপনি এফোর্ট দিলেও পেতেন, না দিলেও পেতেন।
অনেকে মন খারাপ করবেন, আমার সমালোচনা করবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে ট্যারিফ সংক্রান্ত ডিসিশন, এই ডিসিশন আমাদের যে অর্জন থেকে কমিয়ে কত আনা হয়েছে, আমি মনে করি না এটা আমাদের নেগোসিয়েশনের ফল। নেগোসিয়েশনটা ছিল রুটিন।